দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দিগন্ত স্পোর্টসের একটি বিশেষ আয়োজনে। আমরা সকলে অবগত ফিফা বিশ্বকাপের একদম শেষের দিকে কিন্তু আমরা এসে পড়েছি। রাউন্ড অফ 16-এর ম্যাচ গতকাল শুরু হয়ে গিয়েছে। সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব, বিশ্লেষণ করব, আড্ডা দিব আমারই এক সহকর্মীর সাথে, ইশতিয়াক হোসেন রাতুল। রাতুল, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আপনার দিনকাল যাচ্ছে কেমন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো যাচ্ছে। খেলা কিন্তু ইতোমধ্যে জমে উঠেছে, যেমনটি আমরা গতকাল রাতে দেখলাম মরক্কো এবং কানাডার বিপক্ষে, এবং ফ্রান্সের যেই ম্যাচটি প্যারাগুয়ের সাথে অসাধারণ কিন্তু পারফরমেন্স তারা দেখাচ্ছে। আজকে আমরা আপনার সাথে আড্ডা দিতে চাই মূলত ব্রাজিলের ম্যাচটি নিয়ে। ব্রাজিল এবং নরওয়ের যেই আসন্ন ম্যাচ, সেটিকে কেন্দ্র করে আপনার কাছে কিছু বিষয় আমি জানতে চাচ্ছি। রাতুল, কেমন হতে পারে আজকের ম্যাচটি? দেখেন, যে দলগুলো আসলে গ্রুপ পর্ব পার করে রাউন্ড অফ 32 পার করে রাউন্ড অফ 16-তে এসেছে, কোনো দলকে আসলে আপনি খাটো করে দেখতে পারেন না, বা তাদের যোগ্যতা নিয়ে আসলে প্রশ্ন ওঠার কোনো জায়গাই নেই। তো দুটি দলই আসলে যোগ্য, তারা দুজনেরই আসলে ভালো করার সামর্থ্য আছে। তবে আমরা এটুকু মনে করি যে আজকের ম্যাচে ফেভারিট হচ্ছে ব্রাজিল, এবং যেহেতু ইউরোপিয়ানরা সভাপতি আসলে শারীরিকভাবে একটু শক্তিশালী হয়, যারা হাইটও একটু বেশি লম্বা, এবং তার এরিয়ালে কিন্তু বেশ ভালো একটা কাউন্টার দিতে পারে ব্রাজিলকে। যদি নরওয়ের কথা বলি, তাই একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে পাবো, এই প্রত্যাশা আমরা রাখতে পারি। আপনি ভালো মতোই জানেন রাতুল যে নরওয়ে কিন্তু 28 বছর পর বিশ্বমঞ্চে এসেছে, এবং হাল্যান্ডের হাত ধরেই কিন্তু নরওয়ে এই বিশ্বকাপে এত দূর পর্যন্ত এসেছে। তো আপনার কি মনে হয় না যে তার এই অদম্য স্পৃহা আরও দূর এগিয়ে নিয়ে যাবে তাকে? হাল্যান্ড অসাধারণ একজন ফুটবলার, তাকে নিয়ে আসলে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, তার কীর্তি নিয়ে, তার যোগ্যতা নিয়ে, তার টেকটিক্স নিয়ে। তবে আসলে এটাও তো দেখতে হয় যে কাদের বিপক্ষে আজকে নরওয়ে মাঠে নামছে। সে দলটাও কিন্তু ব্রাজিল, যাদের আসলে ব্রাজিল নামটাই কিন্তু আসলে একটা গৌরবের নাম। এবং ব্রাজিলের যিনি বর্তমানে কোচ কার্লো আনচেলত্তি, তিনি কিন্তু আসলে একজন মাস্টার মাইন্ড বলা চলে। তার মাস্টার মাইন্ড টেকটিক্স কিন্তু আমরা জাপানের সঙ্গে ম্যাচে দেখেছি, কীভাবে আসলে ব্রাজিল পিছিয়ে পড়েও দুর্দান্ত একটা কামব্যাক করেছে, এবং শেষ পর্যন্ত কিন্তু তারা আসলে জয় নিয়েই কিন্তু মাঠ ছেড়েছে। সেক্ষেত্রে অবশ্যই অদম্য স্পৃহা থাকবে, এটা শুধু নরওয়ের না, সবারই থাকবে। তবে ব্রাজিলের সঙ্গে নরওয়ের জিততে হলে অনেক বেশি কষ্ট হবে, এবং জিতাটা খুবই কঠিন। রাতুল, আনচেলত্তির কথা বলছিলেন। আনচেলত্তির প্রশংসা আমি নিঃসন্দেহে অনেক বেশিও যদি করি তবুও কম হবে। কেন এটা বলছি জানেন? কেন? মানে ব্রাজিলের যে একটি অডাসিটি রয়েছে, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ব্রাজিলের যে দলটি, সেই অডাসিটি ক্যারি করার মতো স্কোয়াড কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবার দেখছি না। যে আপনার 2002 বা 2006-এর প্রাইম ব্রাজিলের যেই প্লেয়ারগুলো ছিল, মানে মহাতারকার ছড়াছড়ি, রোনালদিনহো, রোনালদো, তারপর হচ্ছে কাকা, হাল্ক, এদের কম্বিনেশনের তুলনায় বর্তমান ব্রাজিলের স্কোয়াডের সেই কম্বিনেশনটি কিন্তু বেশ নড়বড়ে। তো এমন একটি দলকে নিয়ে আনচেলত্তি এই পর্যন্ত এসেছে, সেটা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। তবুও আজকের ম্যাচটিকে দর্শকরা বা সমর্থকরা বলছে ব্রাজিল বনাম নরওয়ে না বলে ভিনিসিয়াস বনাম হাল্যান্ডও কিন্তু বলা যেতে পারে। আপনার কাছে ফেভারিট কে? আপনার কথা ধরে এগোই, যেমনটা আপনি প্রথমে বলছেন যে ব্রাজিলের যে অডাসিটির ব্যাপারটা, দেখুন আমার মতে ব্রাজিল একবিংশ শতাব্দীর সবচেয়ে খারাপ সময়টা এই মুহূর্তে পার করছে। তাই কিন্তু যে বিশ্বকাপ বাছাই, সেখানে কিন্তু আসলে ব্রাজিল নামের যে সুবিচার, সেটা কিন্তু তারা করতে পারেনি। আপনি যে দুজন মহাতারকার কথা বললেন, ভিনিসিয়াস এবং হাল্যান্ড, আপনি হয়তো আরও একজনের কথা যুক্ত করতে পারেন, আর্সেনালের ডিফেন্ডার ব্রাজিলিয়ান যে গ্যাব্রিয়েল। আমরা যখন আসলে ম্যান সিটি বা আর্সেনালের ম্যাচ দেখি, তখন কিন্তু আসলে এই দুই তারকার মধ্যে একটা বেশ ভালো রাইভেলিটি আমরা দেখতে পাই। এখন ভিনিসিয়াস কিন্তু আসলে দুর্দান্ত ফর্মে আছেন। বিশেষ করে কার্লো আনচেলত্তি যখন থেকে ব্রাজিলের যোগদান করলেন, তিনি কিন্তু আসলে ভিনিসিয়াসের ভেতর থেকে তার যে সম্পূর্ণ ক্ষমতাটুকু কিন্তু আসলে বের করে আনছেন, এবং ভিনিসিয়াসও কিন্তু তার দলকে নিজের সর্বোচ্চটাই দিচ্ছেন, একেবারে যেটাকে উজাড় করে দেয়া বলে, তিনি কিন্তু নিজেকে উজাড় করে দিচ্ছেন। কিন্তু মরক্কোর সঙ্গে ম্যাচ থেকে শুরু করে সর্বশেষ জাপানের সঙ্গে ম্যাচ, পুরো প্রতিটা ম্যাচেই কিন্তু তিনি আসলে পুরো মাঠে একটা কর্তৃত্ব বজায় রাখেন, এবং যেটা বলছেন যে নামের প্রতি সুবিচার, সেটা কিন্তু তিনি করে থাকেন। এখন দেখেন দুজনের রোল কিন্তু আসলে ভিন্ন। হাল্যান্ড তার যে উচ্চতা, তার যে শারীরিক ফিটনেস, তার যে গতি, সেগুলো দিয়ে কিন্তু আসলে তিনি প্রতিপক্ষকে বিট করে থাকেন। এরিয়ালে কিন্তু আসলে হল্যান্ড
অপ্রতিরোধ্য বলা চলে। তার যে উচ্চতা, তিনি কিন্তু যে কোনো ডিফেন্ডারকে আসলে তার যে তার মার্ককে কিন্তু তিনি আসলে ছাড়িয়ে যেতে সক্ষম। ঠিক একইভাবে তার গতি দিয়েও কিন্তু তার যে ডিফেন্স লাইন, প্রতিপক্ষের সেই ডিফেন্স লাইনকে তিনি ভাঙতে সক্ষম। সেক্ষেত্রে অবশ্যই তাদের দুজনের মধ্যে একটা মধুর লড়াই আমরা দেখতে পাবো, এবং দেখার পালা যে আসলে ম্যাচে কে আসলে বেশি প্রভাবটা রাখতে পারছেন, কে আসলে তার দলকে সবচেয়ে বেশি আসলে সেবা দিতে পারছেন। ব্রাজিলের আক্রমণের ধার কিন্তু আমরা বিগত ম্যাচগুলোতে খুব একটা দেখতে পাচ্ছি না। বিগত ম্যাচগুলোতে ব্রাজিলের পারফরমেন্স যেমনটা দেখছিলাম, প্রথমার্ধে তারা বেশ ছন্নছাড়া ফুটবল খেলছে, হাফ টাইমে ড্রেসিং রুমে যাচ্ছে, আনচেলত্তি কিছু একটা এমন মহাজাদু করতেছে যার সুবাদে কিন্তু পরবর্তীতে এমন একটি স্পিরিট নিয়ে ব্রাজিল কামব্যাক করে। দেখুন, বর্তমান ফুটবল যতটা না মাঠের খেলা, তার চাইতে কিন্তু মাঠের বাইরে খেলাটা আসলে বেশি হয়। গেম টেকটিক্স, প্রতিপক্ষের দুর্বলতা, প্রতিপক্ষ কীভাবে অ্যাটাক করছে, তাদেরকে কীভাবে থামাতে হবে, এগুলো নিয়ে কিন্তু পুরোটা সময় যারা রিসার্চার আছেন, টেকনিশিয়ান আছেন, টেকনিক্যাল অ্যানালিস্ট যারা আছেন, তারা কিন্তু আসলে অ্যানালাইজ করেই যাচ্ছেন। অ্যানালিস্টের কথায় যদি আসি, জাপান ম্যাচেও কিন্তু জাপান বেশ বিশাল একটা টেকনিক্যাল টিমের বহর নিয়ে এসেছিল, 25 জনের একটা দল ছিল, তারপরেও কিন্তু মানে ব্রাজিলকে আটকাতে তারা সক্ষম হয়নি, এবং ব্রাজিল কিন্তু তাদের নামের সুবিচার করেই হোক বা অবিচার করেই হোক কাঙ্ক্ষিত জয় কিন্তু তারা ছিনিয়ে এনেছিল। সুবিচার অবিচার বলবো না, তবে এইটুকু বলতে পারি যে দ্বিতীয়ার্ধের যে 45 মিনিটটা ছিল, ব্রাজিল তারা আসলে পুরোটা নিজেদের জন্য ব্যবহার করেছে। এবং আপনি যদি একটু রিমাইন্ডার দিতে পারেন, ব্রাজিল আসলে জাপানের সঙ্গে যখন গোলটা কনসিভ করলো, গোলটা হজম করলো, তারপর থেকে কিন্তু তারা আসলে যে এটাকে ওঠা বা 50-50 চান্সের যে পাসগুলো দেয়, সেগুলো কিন্তু তারা একদম বন্ধ করে দিয়েছিল। একদম 70-80% শিওর না হয়ে কিন্তু তারা আসলে বল লুজ করছিল না, কারণ তাদের মাথায় এটা ছিলই যে যখনই তারা আসলে বল লুজ করবে, জাপান কিন্তু সে বলটা রিকভারি করেই এটাকে যাবে। এবং যে একটা মাত্র গোল জাপান দিয়েছিল, তাই সেই গোলটা কিন্তু আমরা তেমনটাই দেখছিলাম, কাউন্টারেই কিন্তু ব্রাজিল গোলটা খেয়েছিল। মরক্কোর সঙ্গে কিন্তু আপনি প্রায় একই রকম একটি গোলের কথা আপনার মাথায় আসবে, সেখানেও কিন্তু ব্রাজিল আসলে বল লুজ করেছিল এবং মরক্কো দুর্দান্ত ফিনিশিং এর মাধ্যমে তার টিমে একটা লিড নিয়েছিল প্রথমার্ধে। যেমনটা আপনি আসলে বলছিলেন যে ব্রাজিল কোনো একটা ব্রেকে বা হাফ টাইমে যাওয়ার পর থেকেই কিন্তু আসলে খুব বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে এবং প্রতিপক্ষের উপর একটা প্রভাব বিস্তার করে। আর দেখুন, কার্লো আনচেলত্তি কিন্তু মাঠে খুব একটা যে লাফঝাপ করা বা খুব একটা এগ্রেসিভ হওয়া তিনি কিন্তু কিছুই করেন না। তিনি জাস্ট চুপচাপ থাকেন, দাঁড়িয়ে থেকে প্রতিপক্ষকে অবজার্ভ করেন, এবং তার তো যে অভিজ্ঞতা আছে তাদের আসলে বুঝেই ফেলেন যে কোন প্লেয়ারকে কিভাবে ব্যবহার করতে হবে, কাকে সাইলেন্ট কিলার যাকে বলে, কোন প্লেয়ারটাই কিভাবে আটকাতে হবে, প্রতিপক্ষের আসলে কোন সাইডটা দুর্বল, তিনি কিন্তু আসলে মোটামুটি বুঝেই ফেলেন। আর যারা অ্যানালিস্ট আছেন তারা তো আছেনই ব্রাজিলের জন্য। তো আমার মনে হয় যে ওই ব্রেকটাতে ব্রাজিল আসলে প্রতিপক্ষ নিয়ে ওই অ্যানালাইজগুলো করে এবং তাদের যে শক্তিশালী দিকটা, যে কোন দিকে আসলে তারা ভালো করতে পারবে, সেইটারই একটা ইউটিলাইজ তারা করে। সেজন্যই আসলে ব্রাজিল কোনো একটা ব্রেকের পর অপ্রতিরোধ হয়ে ওঠে। রাতুল, সেই ক্ষেত্রে আমি আপনার কাছে অন্য একটি প্রসঙ্গে যেতে চাই। হাল্যান্ড কিন্তু পরপর 13টি ম্যাচ গোল পেয়েছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনি বলছিলেন যে আনচেলত্তি প্লেয়ারকে ভালো অ্যানালাইজ করতে পারে বা সে হচ্ছে তার মাথায় ক্যালকুলেশনগুলো করে ফেলতেছে, হাল্যান্ডকে থামানোর জন্য আনচেলত্তি কি ধরনের পরিকল্পনা করতে পারে বা আপনি আসলে কি ভাবছেন? দেখেন, আনচেলত্তি উনি আসলে কি করতে পারেন এটা একমাত্র উনিই জানেন। বাট আমার যেটা মনে হয়, হাল্যান্ডের যে শক্তিমত্তা সেটা হচ্ছে যে এরিয়ালে তো সে আসলে ভালোই করে, আনবিটেবল। বাট যেটাতে আসলে তার গতির যে দিকটা, যে সে খুব দ্রুত গতিতে তার মার্কদেরকে ছিটকে ফেলে সে বল নিয়ে এগিয়ে যায়। সেক্ষেত্রে আমরা বিগত ম্যাচগুলোতে দেখেছি যখন ব্রাজিল আসে এটাকে থাকে, তখন ব্রাজিলের ডিফেন্স লাইন অনেকটা উপরে উঠে আসে এবং মাঝ মাঠের ঠিক কাছাকাছি জায়গাটাতে অবস্থান করে। তো সেক্ষেত্রে আনচেলত্তি হয়তো তার ডিফেন্স লাইনটাকে একটু পিছনে নিয়ে যেতে পারেন, যেন আসলে তারা আসলে হল্যান্ডকে রিড করার একটু সময় বেশি পায় এবং হল্যান্ডের গতিটাকে যেন তারা থামাতে পারে। এটাই হয়তো বা আনচেলত্তি করবেন, আমরা হয়তো বা ম্যাচে সেটা দেখব। রাতুল, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, ব্রাজিলের স্কোয়াডটি কেমন হতে পারে আজকে নরওয়ের এগেইনস্ট? সচরাচর যিনি গোলবারের দায়িত্ব থাকেন এলিসন, তিনি থাকবেন। আর আমরা ফরমেশনে 4-2-4 ফরমেশনের কথা আমি ভাবছি হয়তোবা কোচ আনচেলত্তি আসলে এই দিকটাকেই এইভাবে 4-2-4 ফরমেশনে দলটাকে সাজাতে পারেন। 4 ডিফেন্ডারের মধ্যে সান্তোস, দানিলো, মার্কুইনিস এবং গ্যাব্রিয়েল, এই 4 জন তো থাকলেন ডিফেন্সে। মাঝখানে দেন ব্রুনো এবং ক্যাসিমিরোকে তিনি মাঝ মাঠে রাখতে পারেন এবং
তিনি ম্যাচের শুরু থেকেই আমার মনে হয় এনরিককে এই ম্যাচে খেলাতে পারেন। সেক্ষেত্রে 4 জনের যে অ্যাটাকিং লাইন, এনরিক, ভিনিসিয়াস, কুনহা এবং রায়ান, এই 4 জনে একটা attacking line নেইমারকে হতে কি পারে। আজকেও প্রথম একাদশে আপনি কল্পনা করতে পারছেন না? আসলে দেখেন, নেইমার একজন ইনজুরি প্রবণ প্লেয়ার, তাকে আসলে প্রতিপক্ষ বেশ ভালোভাবেই মার্ক করে থাকেন এবং আমার মনে হয় যে প্রতিপক্ষ হয়তো ইচ্ছাকৃতভাবেই নেইমারকে অনেক বেশি ফাউল করে থাকেন। আর যেহেতু আমরা প্রথমে বলছিলাম যে নরওয়ে বা ইউরোপিয়ান দেশগুলো বা তাদের প্লেয়াররা অনেক বেশি ফিজিক্যালি শক্তিশালী হয়, ফিটনেসের দিক থেকে তারা আসলে লাতিনদের থেকে বেশ এগিয়ে, তাই কোচ আনচেলত্তি নেইমারকে সেই ঝুঁকিটাতে ফেলতে চাইবেন না। নেইমার যদি মাঠে নামেনও হয়তো বা 65 মিনিটের পর তাকে আসলে আমরা মাঠে দেখতে পাবো। আর যদি আমরা ম্যাচে একটু বিশ্লেষণ করি, আমরা দেখেছি ব্রাজিল গত ম্যাচটাতে এবং সর্বপ্রথম ম্যাচে যে 2টি ম্যাচে তার গোল কনসিভ করেছিল, সে 2টি গোলই কিন্তু তার আসলে ডি বক্সের বাইরে থেকে কনসিভ করেছে, অর্থাৎ ডি বক্সের ভিতরে যাওয়ার জন্য প্রতিপক্ষকে খুব একটা সুযোগ তারা দিচ্ছে না। সেক্ষেত্রে যদি নরওয়ে আজকে ব্রাজিলের বিপক্ষে গোল করতে চায়, নরওয়েকে ডি বক্সের বাইরে থেকে লং রেঞ্জের অ্যাটেম্প্ট নিতে হবে। তবে আমরা এটার জন্য হালেন্ড বেশ পারদর্শী। হাল্যান্ড মূলত গতি দিয়ে বিট করে তার মার্কে ছিটকে ফেলে ভেতরে প্রবেশ করতে বেশ পারদর্শী। লং রেঞ্জের শটে তিনি খারাপ না, বাট ব্রাজিলের সঙ্গে কতটা তিনি সফল হন সেটাই দেখার ব্যাপার। তবে আমরা কিন্তু এই বিশ্বকাপে নরওয়েকে লং রেঞ্জের কোনো অ্যাটেম্প্ট নিতে আমরা দেখিনি। তারা এখন পর্যন্ত যতটা গোল তারা করেছে সবগুলো গোলই কিন্তু তারা আসলে ডি বক্সের ভেতর থেকেই করেছে। ম্যাচ প্রেডিকশন সর্বশেষ কি হতে পারে গোল সংখ্যা? রাউন্ড অফ 16 আসলে আনপ্রেডিক্টেবল, তবে আমার যেটা মনে হয় ব্রাজিল 2-0-তে ম্যাচটা জিততে পারে। ধন্যবাদ রাতুল। দর্শক, যেমনটা শুনছিলাম রাতুলের মুখে 2-0-তে আজকে জয়ে ছিনিয়ে নেবে ব্রাজিল। এই প্রশ্ন অবশ্য উত্তর খুব শীঘ্রই মিলে যাবে, তার জন্য অপেক্ষা করতে হবে মাঠের খেলা দেখা পর্যন্ত, এবং পরবর্তী আপডেট নিয়ে আমরাও ফিরে আসবো আপনাদের কাছে।